হ্যাঁ, বিদ্যুৎ দেবনাথ। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, কালকে কি পরশুদিন কৌশিক রায়ের সাথে কে আছে? তুমি আছো না? আচ্ছা, এই আমাদের তমাল গোস্বামী আছে তো? আমাদের অনুষ্ঠান আজকে শুরু হচ্ছে। আজকে আহ, ও বাবা! অনুষ্ঠান একটু শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিদ্যুৎ দেবনাথ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা হ্যাঁ। কানেক্ট করছি। হ্যাঁ, আপনি দু চার কথা বলুন প্ল্যাটফর্ম সম্পর্কে। আর ওই আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখানো হবে, সেটা নিয়ে একটু যান্ত্রিক ইয়ে চলছে, এক্ষুনি সলভ হয়ে যাবে। তুমি একটু বলবেন? তুমি একটু বলবে বিদ্যুৎ দা? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। বলো। যেটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি বিভিন্ন বক্তার এবং বিভিন্ন বিষয় নিয়ে বলার জন্য। বিষয়গুলো স্বাভাবিকভাবে খুব প্রাসঙ্গিক তা থাকবে, এবং যেটা উন্নয়নমূলক তো অবশ্যই। এবং আমরা গুরুত্ব দিচ্ছি বেশি বেশি করে গ্রাম উন্নয়নের ক্ষেত্রটা। যেরকম প্রথমেই আমরা সমবায় এবং গ্রাম উন্নয়নের কথা বলেছি। আহ পরবর্তী সময়ে আমরা যে অক্ষম মানুষের যে কথাগুলো বলেছি, পুষ্টি নিয়ে কথা বলেছি, এবং কোভিড-19 নিয়ে স্থবির দাশগুপ্তের তার কথা তিনি বলেছেন। এইভাবে এগিয়ে যাচ্ছি আমরা। আজকে যে বিষয় সেটাও খুব গ্রাম উন্নয়নের কথা, জনস্বাস্থ্য আন্দোলনের কথা। যে আন্দোলনের কথা বলবেন ডাক্তার পূর্ণব্রত গুণ। কিছু সামান্য একটু টেকনিক্যাল অসুবিধার জন্য উনি এসে গেছেন, আমরা শুরু করব। তবে একটা বিষয় আপনাদের সকলকে জানাচ্ছি, যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে মূলত যারা বিভিন্ন জেলাতে গ্রাম উন্নয়নের কাজ করছেন, এবং যাদের সঙ্গে অনেকের সম্পর্কগুলো খুব কাছাকাছি, তবুও সেটাকে আরো সুদৃঢ় করার জন্য এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার জন্য আমরা এই প্ল্যাটফর্ম, যেখানে যাদের নিজ নিজ ক্ষেত্রে বিভিন্ন দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে তারা নিজেরা কাজ করছেন, সেইগুলো যেন বিভিন্ন জেলাতে বিভিন্ন সংগঠনের সাথে তারা মিলিতভাবে করতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। সেখানে আমরা প্ল্যাটফর্মের বেশ কিছু মানুষকে একত্রিত করেছি। আগামী দিনে আমাদের ইচ্ছা যে আরো বেশি বেশি করে যারা এই দক্ষতা অভিজ্ঞতা নিয়ে কাজ করতে চাইছেন বা গ্রাম উন্নয়নের ক্ষেত্রে যারা করছেন, তাদের যুক্ত করব। যে কোনো সময়ে আমরা আরো বেশি বেশি মানুষকে একত্রিত করে এই জায়গাটা করব। এই ওয়েবিনার, ভার্চুয়াল যে কথাগুলো আমরা চতুর্দিকে শুনছি, সেটা আমরা মূলত গ্রাম উন্নয়নের ক্ষেত্রে বা উন্নয়নের অন্যান্য দিক ক্ষেত্রে, সেখানে প্রকৃতি পরিবেশ এবং খাদ্য সুরক্ষা বিভিন্ন বিষয়ও আসবে, এবং আমরা স্বাস্থ্য শিক্ষা বা এইসব বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছি এখন। এবং যারা জীবন জীবিকা নিয়েও আসবে এই ব্যাপারে, আমরা কিছু অভিমত পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে। তারা বলছেন যে এই কাজটা আপনারা খুব ভালোভাবে করুন, আমরা সাথে আছি। বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত তারাই বলছেন যে এই ধরনের একটা নেটওয়ার্কিং বা মঞ্চ তৈরি করা, যেরকম বাইরে থেকে করা অনেক সময় চেষ্টা হয়েছিল, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 অতিমারিতে যে উদ্যোগ আপনারা নিয়েছেন সেটা খুবই প্রশংসনীয়। এবং সেই ক্ষেত্রে আমরা যাদের যুক্ত করেছি তারাও খুশি, এবং আমরা যাদের জন্য এই কাজটা করছি বা যা আমরা যেভাবে তাদের কাছে পৌঁছতে পারছি তারাও খুশি। আমরা জানি না যে আগামী দিনে কতখানি আমরা করতে পারবো, তবে একটা বিশ্বাস আমাদের আছে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা আমরা একত্রিত ভাবে একটা গ্রাম উন্নয়নের আন্দোলন বা জনস্বাস্থ্য আন্দোলন বা জীবন জীবিকার আন্দোলন বা পরিবেশ আন্দোলন, সকলের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করতে পারবো। আন্দোলনটা কখনো মিটিং মিছিল নয়, আন্দোলনটা শিক্ষার, আন্দোলনটা সচেতনতার, আন্দোলনটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার, এগিয়ে নিয়ে গিয়ে তাকে পরিবর্তন করা, এবং শিক্ষা বিভিন্ন আগামী দিনের যে প্রজন্ম আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। এইটুকুই আমি অভিজিতের সঙ্গে শেয়ার করছি। কারণ আজকে এই সমস্ত কাজটাই আমাদের যে সংগঠন ইছামতি সোসাইটি ফর হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড রিলেশন, সংক্ষেপে আমরা ঈশ্বর বলি, তার জেনারেল সেক্রেটারি অভিজিৎ কুন্ডু এই সমস্ত দায়িত্ব নিয়ে করছেন। আমরা তাকে কিছু কিছু সময় সহযোগিতা করছি। আমাদের সঙ্গে যেরকম আছেন ডক্টর তমল গোস্বামী এবং আরো অনেকেই আছেন, তাদের সঙ্গে যুক্ত হয়ে এই কাজটা আমরা করছি। ডক্টর রাধা তমাল গোস্বামী আমাদের অনেক রকম ভাবে সহযোগিতা করছেন, সেই জায়গাটা ধরে উনিও আসবেন আগামী কয়েকদিনের মধ্যেই। তা আমরা চাই যে অভিজিৎ কুন্ডুকে আমরা সকলে মিলে সহযোগিতা করব এইভাবেই কাজটা করতে। আহ অভিজিৎ এসে গেছেন উনি? আচ্ছা, আজকের প্রোগ্রামটাতে তো জনস্বাস্থ্য আন্দোলনের উপরে হবে। বক্তব্য রাখবেন ডাক্তার পূর্ণব্রত গুণ, আর সঙ্গে থাকবেন ডাক্তার শিবজ্ঞান সান্যাল। উনি ইউরোপে থাকেন, ওখান থেকেই থাকছেন।
এক্ষুনি এসে যাবেন। একটু যান্ত্রিক কানেকশনের নেটওয়ার্কের জন্য একটু দেরি হচ্ছে। আমরা যুক্ত করছি ওনাদের, ওনারাও আসুন স্ক্রিনের মধ্যে। আমি আশা করি ওনারা প্রবলেমটাকে সলভ করে ফেলবেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একটু ধৈর্য, যারা দেখছেন তারা একটু ধৈর্য ধরুন। আচ্ছা, বিজ্ঞান সান্যাল এবং ডক্টর পূর্ণব্রত গুণ এসছেন আমাদের এখানে। নমস্কার ডক্টর গুণ। আমরা কি শুরু করতে পারবো? এসে গেছে, কাজ শুরু করব? হ্যাঁ, ডক্টর গুণের প্রেজেন্টেশন এসছে। আমি শুরু করছি। নমস্কার, আমার নাম শ্রীজ্ঞান সান্যাল। দি প্ল্যাটফর্মের তরফ থেকে আজকের এই অনুষ্ঠান ফেসবুক লাইভ চ্যানেলে প্রচারিত হচ্ছে আজ 13 সেপ্টেম্বর 2020। আজকের আলোচনার বিষয় জনস্বাস্থ্য। এই প্রোগ্রাম রেকর্ড করা হচ্ছে এবং যারা আজকে অংশ নিতে পারছেন না বা ভবিষ্যতের শ্রোতা দর্শকদের জন্য এই অনুষ্ঠান রেকর্ডেড ভিডিও অনুষ্ঠান ফেসবুক লাইভ চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুটোতেই, প্ল্যাটফর্মের এই দুটোতেই পাওয়া যাবে। আজকের আলোচনার বিষয় জনস্বাস্থ্য আন্দোলন। বক্তা ডক্টর পূর্ণব্রত গুণ। ডাক্তার গুণ পেশায় শল্য চিকিৎসক। তিনি তার ক্যারিয়ারের প্রায় সমস্ত সময় ব্যয় করেছেন চিকিৎসকের সামাজিক এবং মানবিক দায়িত্ব পালনের জন্য। 80-র দশকে ছাত্র জীবনে পূর্ণব্রত যুক্ত ছিলেন জুনিয়র ডাক্তার আন্দোলনের সাথে। 1986 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর ডাক্তার গুণ সরাসরি যোগ দেন ছত্তিশগড় খনি শ্রমিক সংঘ পরিচালিত দাল্লি রাজহারার শহীদ হাসপাতালে। এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন ছত্তিশগড় মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং জননেতা শঙ্কর গুহনিয়োগী, যিনি বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন ডাক্তার গুণকে। পরবর্তীকালে ডাক্তার গুণ প্রতিষ্ঠা করেছেন হাওড়ার চেঙ্গাইলের শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র। ডাক্তার গুণ তার 35 বছরের ডাক্তারি ক্যারিয়ারে দায়বদ্ধ থেকেছেন সাধারণ মানুষের চিকিৎসায় এবং কাজ করেছেন বিজ্ঞান চেতনা ও দেশের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য। বর্তমানে ডাক্তার গুণ যে সমস্ত জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে শিক্ষক এবং চিকিৎসক হিসেবে যুক্ত, তার মধ্যে কয়েকটি হলো ছত্তিশগড়ের দাল্লি রাজহারা শহীদ হাসপাতাল, ভূপাল জনস্বাস্থ্য কেন্দ্র, সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল। এছাড়াও তিনি স্বাস্থ্যের বৃত্তে নামের একটি দ্বিমাসিক স্বাস্থ্য পত্রিকার সম্পাদক। সুতরাং বোঝা যাচ্ছে স্বাস্থ্য আন্দোলন নিয়ে আলোচনা করার জন্য ডাক্তার গুণ একজন অতি সুযোগ্য বিশেষজ্ঞ। আমি 1 মিনিট নেব। ডাক্তার গুণ নিজের বক্তব্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাকে পাঠিয়েছেন। আমি সেই প্রেজেন্টেশনটা খুলে স্ক্রিনে আনতে আমাকে 1 মিনিট সময় দিন। ডাক্তার গুণ, মিনহোয়াইল প্লিজ আমি আপনাকে আনমিউট করে মাইক নিতে অনুরোধ করছি। আমি 1 মিনিটের মধ্যে আপনার পাওয়ার পয়েন্ট। আমার যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়টা একটু ভুল থেকে গেছে। আমি শল্য চিকিৎসক নই, আমি একজন জেনারেল ফিজিশিয়ান। আমি MBBS পাশ করার পরেই আমি কাজে যোগ দিই। প্রথমে সেটা ছিল ভোপালের গ্যাস পীড়িতদের স্বাস্থ্যের জন্য আন্দোলন, তারপরে ছিল ছত্তিশগড়ের শ্রমিকদের আন্দোলন, তারপরে আমি 1995 সালে ফিরে আসি। সেই সময় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার চেঙ্গাইল ফুলেশ্বর এই অঞ্চলটায় কানোরিয়া জুট মিল বলে একটি জুট মিলের শ্রমিকরা আন্দোলন করছিল। তাদের সেই আন্দোলনের সঙ্গে একটা ছত্তিশগড়ের আন্দোলনের মতোই তাদের একটা স্বাস্থ্য কর্মসূচি ছিল। সেই স্বাস্থ্য কর্মসূচির দায়িত্ব নিয়ে আমি পশ্চিমবঙ্গে ফিরি 1995, সেটা আজ থেকে 25 বছর আগে। তারপরে আমরা আমাদের এই কাজটাকে ঘিরে আমরা যারা একসঙ্গে ছাত্র সংগঠন
ছাত্র আন্দোলন করতাম, একসঙ্গে যারা অল বেঙ্গল জুনিয়র টিচার ফেডারেশনের আন্দোলনে ছিলাম, তারা আমরা একজোট হতে থাকি এবং 1999 সালে আমরা গড়ে তুলি শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ বলে একটা সংগঠন। আমার আজকের যে প্রেজেন্টেশন, এইটা আমি তৈরি করেছিলাম ওই সায়েন্স কমিউনিকেটর ফোরামের জন্য। তো এইটাতে আমি যেটা যে বিষয়টা নিয়ে বলবো, এটা মূলত পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য আন্দোলনের ধারা, যার সঙ্গে কোনো না কোনো ভাবে আমি যুক্ত থেকেছি। কোনো সময় একবার আমরা বেরোবো পশ্চিমবঙ্গ থেকে, আমরা ছত্তিশগড় হয়ে ফিরে আসবো আবার। কিন্তু এই প্রেজেন্টেশনে আমি সমস্ত ভারতের যে স্বাস্থ্য আন্দোলন, জনস্বাস্থ্য আন্দোলন, সেটা নিয়ে এই আমার আজকের বক্তব্যে আলোচনা নেই। পরের স্লাইডটা যাবে। স্বাস্থ্য বিষয়টা কি, এটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা দিয়েছে অনেকদিন আগে। স্বাস্থ্য মানে কেবল অসুখের অনুপস্থিতি নয়। আমরা অনেক সময় ভাবি যে আমাদের অসুখ নেই, কোনো রোগ বালাই নেই, তার মানে আমরা সুস্থ আছি। আসলে কিন্তু স্বাস্থ্যের যে সংজ্ঞা, সেটা আরো বিস্তৃত সংজ্ঞা। শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকার মানে হচ্ছে সুস্থ থাকা। স্বাস্থ্য মানে হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকার যে অবস্থা। নেক্সট স্লাইড। খাদ্য, বস্ত্র, বাসস্থান আমাদের যেগুলো না হলেই নয়, তার মতোই আমাদের স্বাস্থ্য পরিষেবারও প্রয়োজন লাগে। কিন্তু আমরা স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনটা সবসময় অনুভব করি না। খাবার না পেলে খিদে পায়, আমরা খাবার জোগাড় করার চেষ্টা করি। জামা কাপড় না পেলে জামা কাপড়ের জন্য চেষ্টা করি। বাসস্থান না থাকলে বাসস্থানের জন্য চেষ্টা করি। কিন্তু যতক্ষণ না আমরা অসুস্থ হচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা স্বাস্থ্যের যে আমাদের প্রয়োজন আছে, এই প্রয়োজনটা আমাদের মাথাতে থাকে না। আজকে আমি যে স্বাস্থ্য আন্দোলন নিয়ে আলোচনা করছি, এই স্বাস্থ্য আন্দোলনের বয়স আমাদের দেশে বা আমাদের রাজ্যে খুব বেশি দিন কিন্তু বয়স নয়। বয়সটা মোটামুটি 40 বছর। অথচ আমরা যদি ইতিহাস দেখি, আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়কার ইতিহাস, তারপরে সমাজ পরিবর্তনের যে আন্দোলনগুলো, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, নকশালবাড়ির আন্দোলন, তার পরবর্তী যে আন্দোলনগুলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী, তারা সমাজ বদলের জন্য যুক্ত হয়েছেন। কিন্তু স্বাস্থ্যকে তারা আন্দোলনের ক্ষেত্র হিসেবে বেছে নেননি, যে কোনো কারণেই হোক। আমরা যদি সুকান্ত জীবনে যদি পড়েন, সেখানে আমরা জানবো ওই KS রায় টিবি স্যানিটোরিয়ামে মারা যাওয়ার আগে তিনি একটা হোমে ভর্তি ছিলেন। সেই হোমটাকে চালাতেন কমিউনিস্ট পার্টির ডাক্তাররা। তার নাম ছিল রেড কিওর হোম। তারা একটা নার্সিং হোম চালাতেন, কিন্তু তারা কিন্তু স্বাস্থ্যের যে বিষয়গুলো, স্বাস্থ্যের যে সামাজিক নির্ণয়গুলো, সেই সামাজিক নির্ণয়গুলো নিয়ে আন্দোলন গড়ে তোলার যে কাজ, সেটাতে তারা এগিয়ে আসেননি। আজকেও আমরা যদি দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে, দক্ষিণপন্থী দল বলুন, বামপন্থী দল বলুন, সমাজ পরিবর্তনকারী কামিজি গোষ্ঠীগুলো, সেগুলোর অনেকগুলোরই নেতৃত্বে চিকিৎসকরা আছেন। কিন্তু সেই চিকিৎসকরা স্বাস্থ্য আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন না। এইটা আমাদের দেশের একটা মানে দুর্ভাগ্য বলবো না, এটা আমাদের দেশের একটা অবস্থা। পরের স্লাইডে যান।
আমরা যদি দেখি যে স্বাস্থ্য আন্দোলনের যে ধারাগুলো আমরা আমাদের রাজ্যে আমরা দেখতে পাই, সেখানে আমরা দেখি যে স্বাস্থ্যের বিষয়গুলো নিয়ে জনচেতনা প্রসারের কাজ শুরুতে যারা শুরু করেছিল তারা কিন্তু স্বাস্থ্যকর্মী ছিল না, তারা ছিল বিজ্ঞান কর্মী। উৎস মানুষ, বিজ্ঞান ও বিজ্ঞান কর্মী, এই ধরনের যে পত্রিকাগুলো, এগুলোই স্বাস্থ্য আন্দোলনের যে ইস্যুগুলো, মানুষকে সচেতন করার যে বিষয়গুলো, এগুলো নিয়ে কাজ শুরু করেছিল তারা। তারপরে যেটা হয়, 80-র দশকের শুরুতে আমাদের রাজ্য জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে সারা ভারতেও ওষুধ নীতি নিয়ে আন্দোলন শুরু হয়। মূলত আন্দোলনটা প্রচার আন্দোলন ছিল। এর পাশাপাশি 70-এর দশকের মাঝামাঝি কিছুটা এবং 80-র দশকের প্রায় পুরোটাই মেডিকেল ছাত্র এবং জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যের অধিকারের জন্য আন্দোলনের নামে সরকারের সঙ্গে সংঘাতে নামে। 1984 সালে 2রা এবং 3রা ডিসেম্বর ভোপালে গ্যাসকাণ্ড হয়। সেই গ্যাসকাণ্ডকে ঘিরে যে গ্যাস বিরোধীদের আন্দোলন, সেই গ্যাস বিরোধীদের আন্দোলনেও একটা বড় অংশগ্রহণ ছিল পশ্চিমবঙ্গের ডাক্তারদের, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের। আর পঞ্চম যে ধারার কথা বলবো আমি, সেটা হচ্ছে গণসংগঠনের নেতৃত্বে স্বাস্থ্য আন্দোলনের ধারা। নেক্সট স্লাইড। এটার যে প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে দেখবো যে 1975-এ কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো স্বাস্থ্য আন্দোলনের জমিটাকে প্রস্তুত করছিল বলে আমার মনে হয়। সেটা 1975 সালে একটা সংসদীয় কমিটি, সেই কমিটিটাকে আমরা হাতি কমিটি বলি। কংগ্রেসের সাংসদ ছিলেন জয় শুক্লাল হাতি নেতৃত্বাধীন একটা পার্লামেন্টারি কমিটিকে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে স্টাডি করে রেকমেন্ড করতে বলা হয়। তারা কতগুলো রেকমেন্ডেশন রাখেন, যে রেকমেন্ডেশন গুলো আজকের দিনেও আমাদের মনে হয় যে সেগুলো ছিল বৈপ্লবিক কিছু সুপারিশ। কি ছিল সেই সুপারিশগুলো? তারা যেটা বলেছিলেন যে 117টা ওষুধ, মাত্র 117টা ওষুধ দিয়ে অধিকাংশ মানুষের অধিকাংশ অসুখের চিকিৎসা করা সম্ভব। এটাই হচ্ছে আমাদের দেশের প্রথম অত্যাবশ্যক ওষুধের তালিকা, সম্ভবত পৃথিবীতেও হয়তো। তারা আরো প্রস্তাব করেন যে ধীরে ধীরে ব্র্যান্ড নাম বিলোপ করা হোক, করে জেনেরিক নামের ব্যবহার করা হোক। থার্ড, তারা যেটা বলেন যে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করা হোক। এর আগে কিন্তু মূল্য নিয়ন্ত্রণ ছিল না। 1979-র আগে আমাদের দেশে কোনো ওষুধের মূল্য নিয়ন্ত্রণ ছিল না। তারা যেটা বলেন যে জীবনদায়ী এবং অত্যাবশ্যক ওষুধগুলোকে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হোক, আর অপ্রয়োজনীয় অবৈজ্ঞানিক যে ওষুধ, সেই ওষুধের উৎপাদন বন্ধ হোক। নেক্সট স্লাইড। তারা যেটা বলেন যে সরকারকে ওষুধ উৎপাদনে নেতৃত্বদায়ী ভূমিকা নিতে হবে। ভারতীয় ওষুধ কোম্পানিগুলো যাতে বিদেশি কোম্পানির সঙ্গে অশুভ প্রতিযোগিতায় না পড়ে, তার জন্য তারাই কেবল উৎপাদন করবে এমন কিছু ওষুধকে নির্দিষ্ট করতে হবে। আর শেষ যেটা তারা প্রস্তাব করেন, সেটা হলো ওষুধের কোম্পানিগুলোতে যে বিদেশি পুঁজি নিয়োগ, সেটাকে কমিয়ে এনে প্রথমে 40%, তারপরে 26%, শেষে পুরোটাকে জাতীয়করণ করা হোক। এটা হচ্ছে সেই সময়টা যে সময় ব্যাংক ন্যাশনালাইজেশন হচ্ছে, কয়লা খনি ন্যাশনালাইজেশন হচ্ছে, রেল লাইন ন্যাশনালাইজেশন হচ্ছে। সেই সময় হাতি কমিটির এটাই ছিল সুপারিশ। এরপরে যে ঘটনাটাকে আমরা দেখবো, আমরা
যেটা স্বাস্থ্য আন্দোলনকে গড়ে তুলতে সাহায্য করেছিল, সেটা হচ্ছে 1978-এর একটি ঘটনা। স্লাইড চেঞ্জ করুন। 1977-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম তাদের অত্যাবশ্যক ওষুধের তালিকা নিয়ে আসে, যে ওষুধের তালিকায় ছিল 208টা ওষুধ। নেক্সট। তার ঠিক পরের বছর সেপ্টেম্বর মাসে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের আলমাটা শহরে একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে প্রাথমিক স্বাস্থ্য নিয়ে একটা কনফারেন্স হয়, যেখান থেকে ঘোষণা করা হয় যে হেলথ ফর অল বাই 2000 AD, 2000 খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত দেশের সরকার নিজ নিজ নাগরিকদের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেবে। এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র অন্যতম স্বাক্ষরকারী ছিল ভারত। এর পরে যেটা হয় 1979-তে ওষুধের মূল্যের উপর নিয়ন্ত্রণ আনা হয়। স্বাধীনতার পরে 1947-এর পরে এই প্রথম কোনো কার্যকর মূল্য নিয়ন্ত্রণ হলো, যে মূল্য নিয়ন্ত্রণে 4টে শ্রেণীতে ওষুধগুলোকে ভাগ করা হলো: জীবনদায়ী ও অত্যাবশ্যক, অন্যান্য ওষুধ আর নতুন ওষুধ। এগুলোতে লাভের হার নির্দিষ্ট করে দেওয়া হলো। বলা হলো যে প্রথম শ্রেণীতে 40% অব্দি লাভ রাখা যাবে, পরের শ্রেণীতে 55% অব্দি, তারপরের শ্রেণীতে 100%, আর শেষ যে শ্রেণীটা সেখানে লাভের কোনো ঊর্ধ্বসীমা নেই। যখন এই ঘটনা ঘটছে তখন আমরা পাশের যে দেশ বাংলাদেশে কিন্তু সে সময় কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, ছিল এরশাদের সরকার। তারা ওষুধ নীতি ঘোষণা করে, তারা এই ফিক্সড ডোজ কম্বিনেশন গুলোকে নিষিদ্ধ করে। যেসব কম্বিনেশনে কোডিন ব্যবহার করা হয়, কোডিনের ব্যবহার নিষিদ্ধ করে। কাশির সিরাপ, থ্রোট লজেন্স, গ্রাইপ ওয়াটার, এনজাইম মিক্স, এই যে অপ্রয়োজনীয় ওষুধগুলোকে তারা নিষিদ্ধ করে দেয়। 1000-এর ওপর ওষুধকে তারা সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করে, আর কিছু ওষুধকে নিষিদ্ধ করার জন্য 1 বছরের সময় দেয়। নেক্সট। বলা হয় যে যেসব ওষুধের কাঁচামাল দেশে পাওয়া যায় সেগুলোকে আমদানি করা যাবে না। অ্যান্টাসিড বা ভিটামিনের মতো যে ওষুধগুলো, যেগুলোর জন্য উন্নততর প্রযুক্তির দরকার নেই, সহজ প্রযুক্তিতেই যেগুলো উৎপাদন করা যায়, সেগুলোর উৎপাদন বিদেশি কোম্পানি করতে পারবে না। দেশি কোম্পানি সেগুলোকে তৈরি করতে পারবে। বহুজাতিক কোম্পানিগুলো কেবলমাত্র উচ্চতর প্রযুক্তির যে ওষুধ সেগুলোকে তৈরি করতে পারবে। আর কোনো ওষুধ যদি দেশে তৈরি হয় তাহলে বিদেশি কোম্পানি সেই ওষুধগুলোকে তৈরি করতে পারবে না। এই সময় ভারতে কি হলো? ভারতে এই যে হাতি কমিটি, অত্যাবশ্যক ওষুধের তালিকা, হেলথ ফর অল বাই 2000 AD, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ, এর প্রভাবে কতগুলো আন্দোলন গড়ে উঠলো, মূলত প্রচার আন্দোলন। পশ্চিমবঙ্গে সেটা ছিল ড্রাগ অ্যাকশন ফোরাম পশ্চিমবঙ্গ। তারা স্লোগান তুললো, মানুষের জন্য ওষুধ না, ওষুধের জন্য মানুষ। অল ইন্ডিয়া ড্রাগ অ্যাকশন নেটওয়ার্ক বা আইডান বলে একটা নেটওয়ার্ক তৈরি হলো অন্যান্য রাজ্যের যে সিমিলার যে সংগঠনগুলো সেগুলোকে নিয়ে। ওষুধ যাতে জেনারিক ইন্ডিজেনাস ওষুধ যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্য কলকাতায়, পশ্চিমবঙ্গে তৈরি হলো কমিউনিটি ডেভেলপমেন্ট মেডিসিনাল ইউনিট বলে একটি সংস্থা। আর বড়োদাতে গড়ে উঠলো লো কস্ট বলে আরেকটি সংস্থা। নেক্সট। তার পরে যে আন্দোলন সারা জায়গায় ছিল সেটা হচ্ছে
অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশনের নেতৃত্বে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, এইটার 2 দফায় এই আন্দোলনটা হয়েছিল। প্রথমবার হয়েছিল 1983 সালে, তার পরের বার হয়েছিল 1997 সালে। যে সময় এই আন্দোলনটা হয় সেই সময় আমি মেডিকেল ছাত্র থেকে সবেমাত্র জুনিয়র ডাক্তার ইন্টার্ন হয়েছি। এই আপনারা যে ছবিগুলো দেখছেন সেটা সেই সময়কার প্রচারপত্র থেকে নেওয়া পুলিশি অত্যাচারের ছবি এবং মিছিলের ছবি। কি ছিল এই আন্দোলনের দাবি? এই আন্দোলনের কতগুলো আশু দাবি ছিল, কতগুলো ছিল মূল দাবি। স্লাইডটাকে চেঞ্জ করুন। আশু দাবি ছিল জীবনদায়ী এবং অত্যাবশ্যক ওষুধ সরবরাহ নিয়মিত ও সুনিশ্চিত করতে হবে। 24 ঘন্টার জন্য এক্স রে, ইসিজি, রক্ত এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশ করার পর ইচ্ছুক সমস্ত জুনিয়র ডাক্তারকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। নেক্সট, জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের ভাতা দিতে হবে। সপ্তাহে 48 ঘন্টা কাজ, তার বেশি কাজ নয়। সেই সময় একটা ব্ল্যাক বিল এসেছিল, কালা হাসপাতাল বিল, সেটাকে বাতিল করার দাবি উঠেছিল। আর হাসপাতালের পরিচালনা সমিতিতে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধি নেওয়ার দাবি ওঠে। নেক্সট, এছাড়া সে সময় ওই সরকার একটা শর্টকাট পদ্ধতি নিয়েছিল, ডিসিএমএস বলে ডিপ্লোমা ইন কমিউনিটি মেডিকেল সার্ভিস বলে একটা কোর্স শুরু করা হয়েছিল 3 বছরের ডাক্তার তৈরি। সেটার বিরোধিতা করা হয় এবং সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করা হয়। এগুলো ছিল আশু দাবি। এর পাশাপাশি যে মূল দাবি ছিল সেটা ছিল জনমুখী বৈজ্ঞানিক জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়নের দাবি, জনমুখী ওষুধ নীতি প্রস্তুত করার দাবি। নেক্সট, বৈজ্ঞানিক ওষুধ নীতি বললাম আমি, তার সঙ্গে সঙ্গে সুসংহত মেডিকেল শিক্ষানীতি, মেডিকেল শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করার দাবি। নেক্সট, তো এই যে দাবিগুলো দেখা যায় যে 1947-এর পরে ডাক্তাররা অনেক সময় আন্দোলন করেছে, কিন্তু তাদের প্রধানত তাদের দাবির জায়গাটা থাকতো কাজের সময় এবং ভাতা বৃদ্ধি। এইটা প্রথম ঘটনা ঘটলো যখন কিন্তু ডাক্তাররা যে দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছিলেন তার বেশিরভাগটাই হচ্ছে মানুষের দাবি। ভাতার দাবি ছিল, কিন্তু ভাতার দাবিটা ছিল পিছনে। স্বাস্থ্য কোনো ভিক্ষা নয়, স্বাস্থ্য আমার অধিকার, এই যে স্লোগানটা, এই স্লোগানটাই হচ্ছে সেই সময়কার স্লোগান। এরপরে আমরা পশ্চিমবঙ্গ থেকে চলে যাব ছত্তিশগড়ে। 70 দশকের শুরুতে একজন বাঙালি কাজের খোঁজে গিয়েছিলেন ভিলাই স্টিল প্ল্যান্টে, শঙ্কর গহনীয়োগী। শঙ্কর গহনীয়োগী ছত্তিশগড়ের যে শোষিত নিপীড়িত আদিবাসী আদিবাসী যে শ্রমিক কৃষক তাদেরকে সংগঠিত করেছিলেন। তার যে ইউনিয়নটা ছিল, যে ইউনিয়ন তাকে প্রচারের সামনে এনে দেয়, সেটা হচ্ছে ছত্তিশগড় মাইন শ্রমিক সংঘ। ছত্তিশগড় মাইন শ্রমিক সংঘ ছিল ভিলাই স্টিল প্ল্যান্টের যে প্রধান আয়রন ওর মাইন্স দিল্লি রাজহারা ঠিকাদারি শ্রমিকদের সংগঠন। এই ইউনিয়নটা একটা অন্য ধরনের ইউনিয়ন ছিল। আমরা এর আগে যে ইউনিয়নগুলোকে দেখেছি সেই ইউনিয়নগুলোকে, মানে এখন যে ইউনিয়নকে দেখি সেই ইউনিয়ন
শ্রমিকদের যে অর্থনৈতিক দাবি দেওয়া, তাদের বোনাস, কাজের সময়, চার্জশিটের জবাব লেখা, এগুলো সেই ইউনিয়নগুলোর কর্মসূচি। নিয়োগী বললেন যে শ্রমিক তো কাজের জায়গায় থাকে, কারখানায় বা খনিতে থাকে 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, অর্থাৎ 1/3 সময়। ইউনিয়ন কেন শ্রমিক জীবনের 1/3 নিয়ে ভাববে? শ্রমিকের জীবনে সমস্তটাই 24 ঘন্টাই হবে ইউনিয়নের আওতায়। ইউনিয়নের কর্মসূচি সেই 24 ঘন্টাটাকে মাথায় রেখে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে 17টা বিভাগ গড়ে তোলা হয় ইউনিয়নে, যার মধ্যে শিক্ষা বিভাগ ছিল, পরিবেশ বিভাগ ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল স্বাস্থ্য বিভাগও। 1981 সালে ডক্টর বিনায়ক সেন, ডক্টর আশিস কুন্ডু এবং ডক্টর পবিত্র গুহ তারা শ্রমিক ইউনিয়নের সঙ্গে যোগ দেন। 1982 সালে একটা ছোট ডিসপেন্সারি গড়ে ওঠে। আর 1983 সালের 3রা জুন শহীদ হাসপাতাল। 1977-এ শঙ্কর গ্রহ নিয়োগীকে পুলিশের হাত থেকে রক্ষা করতে 11 জন শ্রমিক প্রাণ দিয়েছিলেন। সেই শ্রমিকদের স্মৃতিতে শহীদ হাসপাতাল গড়ে ওঠে 1983 সালে। এর পরে তো শহীদ হাসপাতালের বিশেষত্ব কি ছিল? সেকেন্ড বাবু একটু স্লাইড দেখান। শহীদ হাসপাতাল ছিল যুক্তিসঙ্গত চিকিৎসার এক কেন্দ্র। এই যে আমি যেটা বললাম আপনাদের আগে, যে ড্রাগ অ্যাকশন ফোরামের আন্দোলন, অল ইন্ডিয়া ড্রাগ অ্যাকশন নেটওয়ার্ক, এরা ওষুধের যুক্তিসঙ্গত ব্যবহার নিয়ে যে প্রচারগুলো করতেন সেটা মূলত তাত্ত্বিক প্রচার, কিন্তু সেটাকে প্রয়োগের, বড় মাপের প্রয়োগের প্রথম গবেষণাগার ছিল শহীদ হাসপাতাল। তার পাশাপাশি কি ছিল? শহীদ হাসপাতাল জনশিক্ষারও একটা কেন্দ্র ছিল, জনশিক্ষার একটা মাধ্যম ছিল। শহীদ হাসপাতাল কেন রোগ হয়, রোগ হওয়ার পিছনে আর্থসামাজিক কারণগুলো কি কি করলে রোগ প্রতিরোধ বা রোগের চিকিৎসা হতে পারে, সেগুলো মানুষকে শেখানোর একটা মাধ্যম ছিল শহীদ হাসপাতাল। আর এর পাশাপাশি শহীদ হাসপাতাল ছিল আন্দোলনের হাতিয়ার, কিভাবে আমরা পরের স্লাইডে দেখব। এই শহীদ হাসপাতালের চাপে যে শ্রমিকরা একটা হাসপাতাল তৈরি করেছে, এইটার চাপে দলিরাজহাটের যে স্টিল প্ল্যান্টের একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল ছিল, সেই হাসপাতালে কোনো কাজ হতো না। সমস্ত স্পেশালিস্ট থাকা সত্ত্বেও সেখান থেকে রোগীদের পাঠিয়ে দেওয়া হতো 91 কিলোমিটার দূরে একটা ভিলাইয়ের মেন হসপিটালে। আমাদের হাসপাতালের চাপে সেখানে কিন্তু কাজ হতে থাকে, হাসপাতালটাকে বড় করা হয়। সরকার বাধ্য হয় আমাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডন্ডি লোহারায় অনেকগুলি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে। আরো কিভাবে হয়েছিল ব্যাপারটা? আমাদের জনশিক্ষায় একটা প্রধান আমরা যে ইস্যুটাকে সামনে নিয়েছিলাম সেটা হচ্ছে ডায়রিয়া। ছত্তিশগড়ের এক একটা এলাকায় সারা বছর লেগে থাকে, মানে এপিডেমিক নয়, এন্ডেমিক। সারা বছরই ডায়রিয়া বা রক্ত আমাশয় হতে থাকে। তো এই যে ডায়রিয়া প্রতিরোধে পানীয় জলের যে প্রয়োজন, এটা নিয়ে শহীদ হাসপাতালের কর্মীরা লাগাতার প্রচার করতে থাকেন, এবং এই লাগাতার প্রচারের ফলে মানুষের যে চেতনার উন্মেষ হয়, সেই সচেতন মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত করে ছত্তিশগড় মুক্তি মোর্চা দলিরাজহাটা শহর এবং তার আশেপাশের যে গ্রামগুলো, সেগুলোতে প্রায়
180টা টিউবওয়েল লাগাতে বাধ্য করে ভিলেজ স্টিল প্ল্যান্ট প্রশাসন এবং সরকারকে। পরের স্লাইডে যান। শহীদ হাসপাতাল এটাও প্রমাণ করেছিল যে এই কিভাবে মানে শহীদ হাসপাতাল থেকে আমরা শিখেছি যে মানুষের আর্থসামাজিক অবস্থার সঙ্গে রোগের সম্পর্কটা কি। দলিরাজা শহরে আগে পোলিও হতো, শহীদ হাসপাতাল স্থাপন করার পরে ডিস্ট্রিক্ট হেলথ অথরিটি তারা যখন পোলিও রোগীর সংখ্যা দেখলো, দেখা গেল যে 1983 থেকে 1989 অবধি নতুন পোলিও রোগীর সংখ্যা হচ্ছে 0। তার একটা কারণ ছিল শহীদ হাসপাতালে ইমিউনাইজেশন কর্মসূচি চলতো, কিন্তু সেই ইমিউনাইজেশন কর্মসূচিটা একমাত্র কারণ ছিল না। তার পাশাপাশি পানীয় জলের জন্য যে আন্দোলন, বয়স্ক শিক্ষার এবং মহিলাদের শিক্ষার যে উদ্যোগ ইউনিয়ন নিয়েছিল, তার ফলেই এই পরিবর্তনটা আনা গেছিল। আমি এটা বলছিলাম আগে আপনাদের যে শহীদ হাসপাতালের চাপে ভিলেজ স্টিল প্ল্যান্ট তাদের হাসপাতালের পরিষেবার উন্নতি করে এবং মোট দলিরাজহারায় একটা প্রাইমারি হেলথ সেন্টার এবং ডন্ডি লোহারায় মোট 7টা স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়। এবার আমরা ছত্তিশগড় থেকে চলে যাব ভূপালে। ভূপালের গ্যাসকাণ্ড, এই গ্যাসকাণ্ডের পরে জওহরলাল গ্যাসকাণ্ড সংঘর্ষ মোর্চা, প্রধানত এই সংগঠনটি আরো 3টি সংগঠন, সেই 3টি সংগঠনের নাম হচ্ছে নাগরিক রাহত আর পুনর্বাস কমিটি, ট্রেড ইউনিয়ন রিলিফ ফান্ড আর ইউনিয়ন কার্বাইড কর্মচারী সংঘ, এই 4টে সংগঠনকে নিয়ে একটা জনস্বাস্থ্য কমিটি গড়ে তোলে। এদের যে মূল দাবি ছিল, দুটো দাবি। একটা হচ্ছে জানকারি, সহি জানকারি কিসের জানকারি চাই, কিসের ইনফরমেশন চাই? আমরা জানতে চাই যে ওই যে পয়জনাস গ্যাস, সেই পয়জনাস গ্যাসের উপাদান কি ছিল, সেই পয়জনাস গ্যাস থেকে মানুষের শরীরে কি কি ক্ষতি হতে পারে, আর তার পাশাপাশি সহি ইলাজ, আমাদের সঠিক চিকিৎসা আমাদের চাই। তো এই যে দাবিগুলো, মানে এটা যে কোনো আন্দোলনের দাবি হতে পারে, এটা আমরা শিখি ভোপালে গিয়ে। ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এগুলো আরো অনেক পরেকার কথা। আমরা আমার যে পরের ব্যাচ, আমি তখন হলস্টার, যখন ভোপাল গ্যাসকাণ্ড হয়, আমার যে পরের ব্যাচের ছাত্রছাত্রীরা তখন ইন্টার্ন ছিল, তারা এই যে আপনারা দেখছেন এই ছবিটার মধ্যে, উপরের ছবিটা ইউনিয়ন কার্বাইড কারখানার, আর নিচের ছবিটা ইউনিয়ন কার্বাইড প্রাঙ্গণে স্থাপন করা একটা প্রস্তর ফলক, যেখানে জনস্বাস্থ্য কেন্দ্রের কল্পনা ছিল যে সেখানে একটা হাসপাতাল গড়ে তুলবে। সেখানে যে ক্লিনিক চলতো, সেই ক্লিনিকে আমার পরের ব্যাচের ইন্টার্নরা প্রচুর সংখ্যায় অংশ নিয়েছিল। নেক্সট। আর আমি আপনাদের শুরুতে বলছিলাম যে আমরা এই যে রাস্তায় আমরা চলেছি, সেই ড্রাগ অ্যাকশন ফোরাম, অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশন, ভোপাল হয়ে, ছত্তিশগড় হয়ে, আমরা পশ্চিমবঙ্গে এই আন্দোলনগুলোর শিক্ষা নিয়ে গড়ে তুলেছি শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ। আমাদের লক্ষ্য হচ্ছে চিকিৎসার ব্যাপক ব্যবসায়ীকরণের স্রোতের বিরুদ্ধে আমরা এটা প্রমাণ করি যে কম খরচে যুক্তিপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব। আমরা মনে করি যে
কোনো রোগ প্রতিরোধ কর্মসূচি বা জনস্বাস্থ্য শিক্ষা কর্মসূচি সেটা সফল হতে পারে না, বিন্দুমাত্র সফল হতে পারে না যদি না সেটা মানুষের ব্যবস্থা পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে সেটা সম্পর্কিত হয়। নেক্সট। শহীদ হাসপাতালের মতো জনসাধারণকে রোগের যে আর্থসামাজিক কারণ সেগুলো জানানো, রোগ চিকিৎসা এবং রোগ প্রতিরোধের যে প্রযুক্তিগুলো সেগুলো তাদের হাতে তুলে দেওয়া, এইটা আমাদের কাজ। আর আমাদের সংগঠন অন্যান্য যে অসরকারি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের থেকে আলাদা এই জায়গায় যে আমরা মনে করি দেশি বিদেশি সরকারি বেসরকারি কোনো ফান্ডের ওপর নির্ভরতা না করে স্বনির্ভরভাবেই স্বাস্থ্য আন্দোলনকে চালানো উচিত। নেক্সট। এই যে শ্রমজীবী, আমি এগুলো আসলে দীর্ঘ হচ্ছে, আমি পরে আমরা প্রশ্নোত্তরের হয়তো সময় পাবো না। এখানে যে লিস্টটা দেখছেন, এই লিস্টটা আমাদের শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং আমাদের যে সহযোগী যে সংগঠনগুলো যেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা যে এগুলো চালাই, কেন্দ্রগুলো চালাই, তার একটা তালিকা। মূলত হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, কুচবিহার এবং জলপাইগুড়ি, এই জেলাগুলোতে এখন আমাদের উপস্থিতি আছে। আমাদের উপস্থিতি মানে কেবলমাত্র ক্লিনিক নয়, আমাদের ক্লিনিকগুলো প্রমাণ করে যে কম খরচে যুক্তিপূর্ণ চিকিৎসা পৌঁছে দেওয়া যায়। তো আমরা যদি কম খরচে যুক্তিপূর্ণ চিকিৎসা পৌঁছাতে পারি তাহলে সরকারও পারে এটা করতে। আর এইগুলো ছাড়া আরো কিছু সংগঠন শহীদ হাসপাতাল এবং আমাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে বিভিন্ন জেলায় তাদের কাজ চালাচ্ছে। তাদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের প্রেম সেবা হাসপাতাল আছে, পুরুলিয়ায় ভালো পাহাড় আছে, উত্তর চব্বিশ পরগনায় সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল আছে এবং ভাস্করা জনস্বাস্থ্য কমিটি আছে। বাঁকুড়াতে আমাদের মাস্টার মশাই ড্রাগ অ্যাকশন ফোরামের নেতা ছিলেন প্রফেসর পি কে সরকার, তিনি আমাদের হাসপাতাল বলে একটা হাসপাতাল তৈরি করেছেন। হাওড়াতেই আমাদের কাছে অরিজিৎ মিত্র চ্যারিটেবল সোসাইটি আছে। তো এগুলো আমাদের সহযোগী সংগঠন। এই সহযোগী সংগঠন, সেই সংগঠনগুলোর মধ্যে দিয়ে আমরা যে দাবিটাকে হাইলাইট করতে চাই সেটা হলো সবার জন্য স্বাস্থ্য, হেলথ ফর অল। তো এখানে একটা হেলথ ফর অল এর বিষয়টা কি সেটা নিয়ে নরমান বেথুনের একটা লেকচার, তিনি সোভিয়েত ইউনিয়ন থেকে ফিরে যে লেকচার দিয়েছিলেন তার একটা অংশ, তার বৈশিষ্ট্যগুলোকে বলা আছে। আমি এটাতে যাচ্ছি না। নেক্সট। আমি যেটা আসছি যে আমাদের দেশে এরপরে একটা ওই বলেছিলাম যে ল্যান্ডমার্ক যে ঘটনাগুলো, সেরকম আরেকটা ল্যান্ডমার্ক ঘটনা ঘটে 2010-এ, যখন প্ল্যানিং কমিশন একটা হাই লেভেল এক্সপার্ট গ্রুপ তৈরি করে ফর ইউনিভার্সাল হেলথ কভারেজ। শ্রীনাথ রেড্ডির নেতৃত্বে একটা হাই লেভেল এক্সপার্ট গ্রুপ তৈরি করা হয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে সরকার সমস্ত নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেবে। এইটা করতে গেলে কি কি করতে হবে, তাদের রেকমেন্ডেশন গুলো কি কি ছিল আমরা দেখবো পরের স্লাইড গুলোতে। তারা যেটা বলেছিল যে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে সরকারকে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে। 2010-এ জিডিপির 1.4%
সরকার খরচ করত স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতের মোট খরচ ছিল 4.1, অর্থাৎ স্বাস্থ্য খাতের মোট যে খরচ হয় তার 1/3 সরকার খরচ করত, আর বাকি খরচটা তো প্রাইভেট খরচ, বেশিরভাগটা আউট অফ পকেট এক্সপেন্ডিচার। হাই লেভেল এক্সপার্ট গ্রুপ বলল যে 2017-র মধ্যে এটাকে বাড়িয়ে করতে হবে জিডিপি 2.5%, আর 2022-এর মধ্যে করতে হবে 3%। এইটা করলে তারা হিসেব করে দেখিয়ে দিল তাহলে সরকার সমস্ত নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিতে পারবে। এর পরের যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। শ্রীকান্ত বাবু স্লাইড গুলোকে একটু এগিয়ে নিয়ে যান। নেক্সট। 2014-তে কি হলো? 14তে যেটা হলো সেটা হলো যে নরেন্দ্র মোদী সরকার এলো, সরকার এসেই স্বাস্থ্য খাতে ব্যয় আরো কমিয়ে দিল, 20% কমিয়ে দিল। টাকার অঙ্কে এটা হচ্ছে 5,000 কোটি টাকা। তারপরে 2017-তে একটা জাতীয় স্বাস্থ্যনীতি ঘোষণা করা হলো, তাতে বলা হলো যে সরকারের 2.5% খরচ করার কথা, কিন্তু প্ল্যানিং কমিশনের জায়গা নিয়েছে যে নীতি আয়োগ বললো যে না, সরকারের পক্ষে এই টাকাটা খরচ করা সম্ভব না। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য 2018-তে একটা প্রকল্প নিয়ে আসা হলো, সেটার নাম আয়ুষ্মান ভারত, আর আমাদের রাজ্যে হলো স্বাস্থ্য সাথী নামে আরেকটা প্রকল্প। তো আমরা পশ্চিমবঙ্গে আমরা যারা ছিলাম, আমাদের মনে হলো যে এটার এই যে একটা সরকারি কমিটি, সেই সরকারি কমিটি কতগুলো সুপারিশ দিচ্ছে, সরকারকে বলছে যে কি করলে সে সমস্ত নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিতে পারে, কিন্তু সরকার নিজের কমিটির কথাই শুনছে না। তো আমাদের উচিত হচ্ছে মানুষের কাছে এই বার্তাগুলোকে পৌঁছে দেওয়া। তো এই প্রসঙ্গে আমরা কি কি করেছি তার পরিচয়গুলো পরের স্লাইড গুলোতে আছে। আমি সময় ফুরিয়ে আসছে, আমি শ্রীকান্ত বাবুকে বলবো যে এগিয়ে যেতে। আমরা যেটা করেছিলাম 2015-র আগস্টে আমরা একটা কমিটি তৈরি করি, হেলথ ফর অল ক্যাম্পেইন কমিটি। দেখুন একটা স্লাইড আছে যেখানে আমাদের কনস্টিটিউয়েন্টদের নাম আছে। প্রায় 45টা সংগঠনকে নিয়ে সারা পশ্চিমবঙ্গের আমরা সবার জন্য স্বাস্থ্য প্রচার কমিটি গঠন করেছিলাম 16ই আগস্ট। তারপরে আমরা সারা রাজ্যব্যাপী উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে আমরা প্রচার চালাই। এর ফলশ্রুতিতে আমরা 2016-তে গিয়ে আরেকটু এগিয়ে চলুন, আরেকটু আমরা একটা কনভেনশন করি। সেই কনভেনশনটা ছিল জানুয়ারি মাসে। এর আগের স্লাইড যেখানে ডক্টর শ্রীনাথ রেড্ডি, ডক্টর অরুণ সিং, ডক্টর বিনয় সেন এরা এসে ইউনিভার্সাল হেলথ কেয়ারের পক্ষে বক্তব্য রেখেছিলেন। তারপরে যে 7 এপ্রিল, সেই 7 এপ্রিলটাকে আমরা দিবস হিসেবে পালন করি। তারপরে আমাদের প্রচার চলতে থাকে। এরপরে আমরা চলে যাব 2017-তে। 2017-তে 7 এপ্রিল আমরা একটা সর্বভারতীয় একটা প্রচার কমিটি তৈরি করার উদ্যোগ নিই, যদিও আমাদের উদ্যোগটা সম্পূর্ণ হয়নি, কারণ আমাদের 5টা রাজ্যের মাত্র প্রতিনিধি এসেছিল, কিন্তু সেখান থেকে আমরা কতগুলো কাজ ঠিক করি।
আমরা ঠিক করি যে এই ইউনিভার্সাল হেলথ কভারেজের দাবিটা শ্রীনাথ রেড্ডির কমিটি রিপোর্টে এসেছিল, কিন্তু এই দাবিটাকে মানুষের দাবি করে তুলেছিলাম আমরা পশ্চিমবঙ্গে। আমরা এইটাকে সারা ভারতে আমরা ছড়িয়ে দেব। তার পদক্ষেপ হিসেবে ঠিক করা হয় যে নয়াদিল্লিতে একটা কনফারেন্স করা হবে। সেই কনফারেন্সটা অনুষ্ঠিত হয় 26শে আগস্ট 2017-তে। তারপরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্টস ইউনিয়ন, তারাও এই ইউনিভার্সাল হেলথ কেয়ারের ডিমান্ডটাকে সামনে নিয়ে আসে। এবং যেহেতু তারা রাজধানীতে বসে এই দাবিটা তুলছে, তার ফলে প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণও করতে পারে। 2017-তে আরো কতগুলো জিনিস হয়। 2017-তে আমাদের রাজ্যে নতুন একটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট হয়। যেই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট হওয়ার পরে আমরা দেখি যে বলা হয়েছিল যে বেসরকারি যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট হাসপাতালগুলো যারা মানুষকে এক্সপ্লয়েট করছে, তাদেরকে রেগুলেট করার জন্য নতুন আইনটা আনা হয়েছে। কিন্তু দেখা গেল যে তারা রেগুলেটেড হলো না। মানুষের ক্ষোভ ডাক্তারদের ওপর এবং স্বাস্থ্যকর্মীদের ওপর, যারা সামনে থাকেন তাদের দিকে এগিয়ে দেওয়া হলো। তার ফলে আক্রমণের ঘটনা বাড়লো। এর প্রতিক্রিয়ায় গঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম বলে একটা নতুন সংগঠন 2017-তে। একই সঙ্গে 5টা সংগঠন, অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস ডক্টরস, ডক্টরস ফর ডেমোক্রেসি, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম মিলে একটা নেটওয়ার্ক আমরা গড়ে তুলি, যেটার নাম হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আর ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম 2018-র এপ্রিল মাসে ইউনিভার্সাল হেলথ কেয়ারকে তাদের গোল হিসেবে চিহ্নিত করে, অন্যতম গোল হিসেবে। আমরা এটা বুঝতে পারি, ডাক্তাররা আগে এটা বুঝতেন না। ডাক্তারদের মনে হতো যে মানুষের ইয়ের অধিকার হলো কি না হলো আমাদের তাতে কিছু যায় আসে না, স্বাস্থ্যের অধিকার হলো কি না হলো আমাদের তাতে কিছু যায় আসে না, আমরা ভালো থাকলেই হলো। কিন্তু আমরা বুঝতে শিখলাম যে মানুষ যদি তাদের স্বাস্থ্যের অধিকার না পায়, মানুষ যদি তাদের স্বাস্থ্যের প্রয়োজনগুলোকে মেটাতে না পারে, সরকার যদি সেগুলোকে না মেটায়, তাহলে হাসপাতালে যখন রোগীরা আসবে, তারা যখন ক্ষুব্ধ হবে, সেই ক্ষোভের সামনে থাকবো আমরাই, চিকিৎসকরা, নার্সরা, অন্য স্বাস্থ্যকর্মীরা। তো মানুষের সঙ্গে হাত মিলিয়ে যদি আমরা দাবি না তুলি, সবার জন্য স্বাস্থ্যের দাবি যদি না তুলি, তাহলে ব্যাপারটা হবে না। 2019-এর লোকসভা নির্বাচনের আগে আমরা একটা দাবি সনদ হাজির করি পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। কংগ্রেস এবং সিপিআইএম আমাদের এই দাবি সনদের পরিপ্রেক্ষিতে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথাগুলো তাদের ম্যানিফেস্টোতে রাখে। এবছরের 1 জানুয়ারি আমরা একটা নতুন উদ্যোগ শুরু করেছি, সেটা হলো www.doctorsdialogue.com। আমাদের স্লোগান হচ্ছে মানুষের পাশে ডাক্তার। এটা একটা ওয়েব পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে আমরা মানুষের সঙ্গে আমাদের যে দূরত্ব, সেই দূরত্বটাকে, আমাদের মধ্যে যে পাঁচিল, সেই পাঁচিলটাকে ভাঙার চেষ্টা করছি। তার পাশাপাশি আমরা মানুষের কাছে আছি। শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ তাদের যে কাজের এলাকা, বাউরিয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর, স্বাস্থ্য শিক্ষা নির্মাণ তার কাজের এলাকা, নৈহাটি, দত্তাবাদ, বাগমারি, এগুলোতে মানুষের কাছে রিলিফ পৌঁছানোর যতটা সম্ভব চেষ্টা করছে। মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য আমরা রিলিফ পৌঁছানোর চেষ্টা করেছি। অবশ্যই আমাদের সাধ্য খুব কম। আমরা যেটা বড় করে যেটা করতে পেরেছি সেটা আরেকটু পরে।
পরের স্লাইডটা দেখবেন। আম্পান যে সাইক্লোনটা হয়ে গেল, এই সাইক্লোনের পরে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম একসঙ্গে হাত মিলিয়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি আর কলকাতায় মোট 99টা ক্যাম্প করেছে। আমাদের সহযোগী সংগঠনগুলো ছিল স্বাস্থ্য শিক্ষার নির্মাণ, ডক্টর ভাস্কর জনস্বাস্থ্য কমিটি, অগ্নিব ফাউন্ডেশন আর রাসবিহারী শৈলশিক। এবারে আমরা যেটা দেখেছি যে ন্যাচারাল ক্যালামিটির সময় আমরা যেটা দেখি, উড়িষ্যার সুপার সাইক্লোনের সময়, পশ্চিমবঙ্গের বন্যাগুলোর সময় কিংবা আয়লার পরে যে ডায়রিয়াল ডিজিজ হয়, আর আপার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয়। এবার আমরা কিন্তু সেরকম রোগী পাইনি, আমরা পেয়েছি লকডাউনের রোগী, ক্রনিক ডিজিজের রোগী, হাইপারটেনশন, ডায়াবেটিক, ইসেমিক হার্ট ডিজিজের রোগী, যারা চিকিৎসা পাচ্ছেন না, তারা আমাদের ক্যাম্পগুলোতে ভিড় জমিয়েছে। এর পাশাপাশি আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগটা আমরা এর আগে কখনো আমাদের নামার প্রয়োজন হয়নি বলতে পারেন, কারণ আমাদের জীবদ্দশায় তো এই যে প্যান্ডেমিকটা চলছে মার্চ মাস থেকে, মূলত সেরকম প্যান্ডেমিক তো আমরা দেখিনি আমাদের জীবদ্দশায়। তো আমাদের মনে হয়েছে যে আমাদের যে সাধ্য আছে, আমাদের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য নিয়ে আমরা সরকারকে সাহায্য করি, সরকারকে পরামর্শ দিই যে তারা যাতে এই মানুষের স্বাস্থ্যের বিষয়গুলোকে ঠিক মতো মোকাবিলা করেন। তো 28শে এপ্রিল আমাদের 8টা সংগঠনের একটা বৈঠক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপরে দ্বিতীয় বৈঠকটা হয় 17ই জুন। আমরা আমাদের যে পরামর্শগুলো দিই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেই আমাদের পরামর্শ অনুযায়ী কিছু কিছু পরিবর্তন সরকার তাদের কাজকর্মে আনে। এবং তারপরে যেটা হয় যে মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে, ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের কাছ থেকে ভলেন্টিয়ার চান। আমরা 15 জন ভলেন্টিয়ারকে দিই, যে ভলেন্টিয়ারদের কাজ হচ্ছে প্রোটোকল মনিটরিং কমিটির সদস্য। তারা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে গিয়ে সেখানে হিউম্যান রিসোর্সের কি অভাব আছে, সেখানে ইকুইপমেন্টের কি অভাব আছে, সেখানে ঠিক মতো চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না, এই সমস্তগুলো দেখা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকদের কাজ। এর পাশাপাশি আমরা বেসরকারি হাসপাতালগুলো যে বিলিং নিয়ে যে গন্ডগোলগুলো করছে সেগুলো আমরা নজরে রাখছি এবং আমরা সরকারের সঙ্গে ডায়ালগের মাধ্যমে সমস্ত কিছু আমরা করে ফেলতে পারছি এরকম না, সমস্ত কিছু হয়তো করাও যাবে না, কিন্তু কিছু কিছু পরিবর্তন আমরা আনতে পারছি যেটা হয়তো মানুষের কল্যাণে লাগবে। আর নতুন একটা কাজ আমরা শুরু করেছি, সেটা এই মাসের 1 সেপ্টেম্বর, যেখানে আমরা একটা বলতে পারেন আমরা একটা পাইলট প্রজেক্ট করছি, যে প্রজেক্টটা সফল হলে আমরা সমস্ত পশ্চিমবঙ্গে আমরা আমাদের সহযোগী শক্তিগুলোর সঙ্গে আমরা করবো। এটা কলকাতা কর্পোরেশনের 3টে এলাকায় আমরা প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স টু কোভিড-19 সেটা নিয়ে একটা কাজ করছি। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের করোনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো, করোনা ছাড়া যে অন্যান্য রোগগুলো আছে, অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, ইমিউনাইজেশন, চিলড্রেনদের ফিডিং, এই সমস্ত ব্যাপারগুলো যাতে ব্যাহত না হয় তার ব্যবস্থা করার চেষ্টা করছি। আর এর পাশাপাশি কোভিড সংক্রান্ত যে স্টিগমা, এই স্টিগমা কাটানোর জন্য একটা ভলেন্টারি ফোর্স, ভলেন্টিয়ারদের একটা বাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। তো এটা আমি যেটা বললাম, এটা মূলত আমার পথ চলার গল্প বলতে পারেন। তার মধ্যে জড়িয়ে আছে অনেকটাই স্বাস্থ্য আন্দোলন এবং স্বাস্থ্য আন্দোলনের বিভিন্ন রূপ। ডক্টর গুণ, অনেক ধন্যবাদ। আপনার নিজের ক্যারিয়ার জার্নি সত্যিই অসাধারণ। আপনি যেভাবে আপনার পেশাদারি জ্ঞান মূলত সাধারণ মানুষের চিকিৎসার জন্য এবং জন আন্দোলন গড়ে তোলার জন্য ব্যবহার করেছেন, তা সত্যি খুবই প্রশংসার দাবি রাখে এবং খুব ইউনিক।
কয়েকটা জিনিস, অভিজিৎ কি কোনো প্রশ্ন আছে? যখন আমি অভিজিৎকে অনুরোধ করবো যদি প্রশ্ন থাকে এখানটায় পোস্ট করতে, তার আগে আমার একটা দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, আপনি অত্যাবশ্যকীয় 117টা ওষুধের কথা বলেছেন হাতি কমিটির রিপোর্ট অনুযায়ী, যাতে করে কিনা ভারতবর্ষের প্রায় সমস্ত অসুখের চিকিৎসা সম্ভব। আমি যদি প্রশ্ন করি, ধরুন ভারতের মূলত গরিব মানুষদের সবচেয়ে বেশি হওয়া টপ 5টি অসুখ কি? আপনি ডায়রিয়ার কথা বলেছেন, পোলিও বলেছেন, টাচ করেছেন। এছাড়া আর কি কি অসুখ যেগুলো হয়তো প্রিভেন্টিভ কেয়ার করা যায়, অসুখ হলে চিকিৎসা করার পরিবর্তে? যেমন ডায়রিয়া আপনি পানীয় জল পরিশুদ্ধি এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো করে কথা একজন প্রিভেনশন হিসেবে ব্যবহার করছেন, সেরকম অন্য আর কি কি মূল অসুখ যেগুলোর প্রিভেন্টিভ মেজার নেওয়া সম্ভব? মূল অসুখ বললে আমি দুটো বলবো আপনার সংক্রামক অসুখের কথা, যা থেকে আমাদের দেশে মৃত্যু সবচেয়ে বেশি হয়। একটা হচ্ছে ডায়রিয়া আর একটা হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন। আর অসংক্রামক অসুখের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হন এবং মারা যান হাইপারটেনশন জনিত যে জটিলতাগুলো, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে। আর সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আমি 5টার জায়গায় 4টে রোগের কথা বললাম, দুটো সংক্রামক, দুটো অসংক্রামক। তো হাইপার টেনশনের মতো অসুখে তার জন্যে ব্যাপক স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো সারা দেশে তৈরি না করে অন্য কোনো সহজ উপায় আছে কি, যাতে করে আমরা প্রিভেন্টিভ কেয়ার নিতে পারি সাধারণ মানুষের জন্য এই অসুখগুলোর প্রতিরোধ করার জন্য? কিছু কিছু রোগ তো আপনি আটকাতে পারবেন না। কিছু কিছু রোগকে আপনি যদি মানে আমাদের খাদ্যাভ্যাস যদি পাল্টানো যেত, আমরা যদি নুন খাওয়া কমিয়ে দিতাম, আলাদা করে নুন না খেতাম, তাহলে হাইপারটেনশন কিছুটা কমানো যেত। কিন্তু যেটা সম্ভবপর সেটা হচ্ছে যে সমস্ত মানুষের যখন তারা ডাক্তারের কাছে যাচ্ছেন, তাদের রক্তচাপ মেপে তাদের যদি হাই প্রেশার পাওয়া যায়, তাদের লাইফস্টাইল মডিফিকেশনের অ্যাডভাইস দেওয়া এবং ওষুধ দেওয়া। হাইপারটেনশনের যে ওষুধ অ্যামলোডিপিন জেনারিক অ্যামলোডিপিন 30 পয়সা 35 পয়সায় পাওয়া যায় 5 মিলিগ্রাম। এবার সেটা সরকার খরচ করছে না। সরকার খরচ না করে কিসের পেছনে খরচ করছে? হার্ট ট্রান্সপ্ল্যান্টে। হার্ট ট্রান্সপ্ল্যান্ট কখন করতে হয়? হার্ট ট্রান্সপ্ল্যান্ট তখন করতে হয় যখন হার্ট আর কাজ করে না। কেন কাজ করে না হার্ট? উচ্চ রক্তচাপের বিরুদ্ধে পাম্প করতে 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 যেটা হয়, হার্টের সাইজটা বড় হয়ে যায়। আমরা দেখেছি যে খেলোয়াড়দের যারা ডান হাতে ক্রিকেটের ব্যাট চালায়, তাদের ডান হাতের পেশিগুলো যেমন বড় হয়, সেরকম হার্টের পেশিগুলো বড় হতে থাকে। পেশিগুলো বড় হতে হতে একটা সময় গিয়ে সেই বেড়ে যাওয়া পেশিও আর রক্তটাকে পাম্প করতে পারে না। সেটাকে বলা হয় ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। তো সরকার কি করছে? সরকার হার্ট ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করছে। অথচ তার চেয়ে অনেক কম খরচে যেটা করা যেত সেটা হচ্ছে মানুষের রক্তচাপ মেপে তাকে ওষুধ দেওয়া। রেনাল ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হয় না যদি মানুষের রক্তচাপ মেপে তাকে মেটফর্মিন দেওয়া হয়। মেটফর্মিনের দাম খুব বেশি নয়। কিছু রোগ তো হবে, মানে কিছু রোগকে তো আপনি চাইলেও কমিয়ে আনতে পারবেন, কিন্তু পুরোপুরি নির্মূল করতে পারবেন না। সেগুলোর ক্ষেত্রে যদি প্রথম থেকেই যদি আমরা চিকিৎসার আমাদের দেশে যদি সেই ব্যবস্থা থাকে, প্রথম থেকে রোগ নির্ণয় এবং তার চিকিৎসা, তাহলে জটিলতাগুলো হয় না। আর জটিলতাগুলো সামলানোর জন্য যে খরচ, সেই খরচটাও হয় না। আচ্ছা, আর একটা বিষয়, যেমন ঋতু পরিবর্তনের সাথে সাথে কিছু অসুখ সাধারণভাবে আসে মানুষের কাছে, যেমন ডায়রিয়া খুব সম্ভবত বেশি হয় বর্ষাকালে, এবং ইনফ্লুয়েঞ্জা হয়তো শীতের শুরুতে বা শীতের শেষে এরকম হয়। তো এগুলোর জন্য কি
এই বিশেষ করে সিজনাল কোনো কোনো ক্ষেত্রে এগুলো এপিডেমিক হিসেবে মানে মহামারী হিসেবেও বেরিয়ে আসতে পারে, সেগুলো করার জন্য কি কোনো সরকারি উদ্যোগের দৃষ্টান্ত আছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে? আমি অন্য একটাই বলবো, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে টিউবারকুলোসিস হতো, পৃথিবীর অন্যান্য জায়গার মতো টিউবারকুলোসিস হতো। দেখা গেল এই মানে গত শতাব্দীর প্রথমার্ধেই, মানে একদম শুরুর দিকেই টিউবারকুলোসিসের হার কমে গেল। তখনও কিন্তু টিবির ওষুধই আবিষ্কার হয়নি। কেন কমে গেল? দেখা গেছিল যে সেখানকার জীবনযাত্রার মানের যে উন্নতি হয়েছে, সেখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিং, থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, নিকাশির ব্যবস্থা, সেগুলোতে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ফলেই টিবির ওষুধ আবিষ্কার বা টিকা আবিষ্কারের আগেই কিন্তু কমিয়ে ফেলা গেছে। তো ডায়রিয়াকে আটকানো সম্ভব যদি পানীয় জলের ব্যবস্থা করি, তাহলে আটকানো সম্ভব। সংক্রামক রোগগুলোকে টিকাকরণ দিয়ে আটকানো যায়। অনেকগুলো সংক্রমণকে আমরা আটকাতে পারি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক থাকে। আমাদের যদি খাবার দাবার পাই, খাবার দাবার পেলেই তো তৈরি হবে, ইমিউনিটি তৈরি হবে। ইমিউনিটি তো খেয়ে তৈরি হবে না, রসুন খেয়ে বা গোলমরিচ খেয়ে ইমিউনিটি তৈরি হবে না। ইমিউনিটি তৈরি হবে সুষম খাবার খেয়ে, ব্যালেন্স ডায়েট খেয়ে। তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের টিভির কথা বললেন, এরকম একটা উদাহরণ কি আমাদের দেশে টানা যেতে পারে? ম্যালেরিয়ার প্রিভেনশনে মশারির ব্যবহার, এটা কোনো তো চিকিৎসা নয়। মশারির ব্যবহার করে এবং তার ব্যবস্থা প্রচলন করে ম্যালেরিয়া বা ডেঙ্গির মতো অসুখের প্রিভেনশন করা। আপনি হ্যাঁ, এক তো হচ্ছে যে মানে আমরা এদেরকে মশারি টাঙাতে বলবো, যাদের মশারি টাঙাতে বলবো তারা কি অবস্থায় থাকে, সেখানে মশারি টাঙানোর জায়গা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আর ডেঙ্গির মশা কামড়ায় হচ্ছে দিনের বেলায়, তো দিনের বেলায় তো আপনি মশারির নিচে থাকতে পারবেন না। আপনার যদি ডেঙ্গু হয়, তখন আপনি মশারির নিচে থাকবেন যাতে আপনাকে মশা কামড়ে সুস্থ মানুষকে আবার না কামড়াতে পারে। হ্যাঁ, তো আমরা যদি এই ব্যবস্থাটা করি, নিকাশির ব্যবস্থা যদি ভালো করি, আমরা যদি জল জমতে না দিই, এবং সেই জল যাতে না জমে তার জন্য যদি আমরা উদ্যোগ নিই, তাহলে এটাকে করে ফেলা যায়। মানে এটা সম্ভবপর। ডেঙ্গিকে ভিয়েতনাম নির্মূল করেছিল এটাকে একটা গণ আন্দোলনের রূপ দিয়ে। যে এক হচ্ছে যে ওই যেসব পাত্রে জল জমে সেগুলোকে সরিয়ে ফেলা, আর 2 নম্বর হচ্ছে জলাশয়ে এমন মাছের চাষ করা যে মাছগুলো ডেঙ্গু লার্ভাকে খেয়ে। তো একে উদ্যোগ নিতে হবে, মানে সাধারণ মানুষকে উদ্যোগ নিতে হবে। তার পাশাপাশি সরকার, পুর প্রশাসন, গ্রাম পঞ্চায়েত সবাই মিলে উদ্যোগ নিলে এটা আটকানো যাবে। মশারিটা মানে আমার মনে হয় না যে সমাধান। যাদের আপনি দেবেন মশারি, তাদের তো মশারি টাঙানোর জায়গা থাকতে হবে। আচ্ছা ডক্টর গুণ, অনেক ধন্যবাদ। খুব তথ্যবহুল এবং মনোজ্ঞ আলোচনা হলো আজকে। পরের কোনো অপরচুনিটিতে আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে আমি আপনার কাছে কখনো জানতে চাইব, একটি ছোট গ্রামের যদি স্বাস্থ্য পরিষেবার কাঠামো তৈরি করতে হয়, কি কি জিনিস সেখানে করা উচিত? আজকে আপনি মূলত যেহেতু আমি আসলে আমার আজকে সময় ছিল কম, আমাদের এগুলো নিয়েও আমাদের এক্সপেরিমেন্টেশন আছে। মানে আমরা মনে করি যে সমস্ত মানুষের চিকিৎসা পাশ করা ডাক্তার করবে, ইট ইজ নট পসিবল। এবং যেসব দেশে ইউনিভার্সাল হেলথ কেয়ার আছে, সে দেশেও আপনার সর্দি কাশি ডায়রিয়া হলে প্রথমে কিন্তু তারা ডাক্তারকে দেখায় না। ইউনাইটেড কিংডমেও সর্দি কাশি বা ডায়রিয়া হলে প্রথমে তাকে গেটকিপারের কাছে যেতে হয়। গেটকিপার কোন দেশে নার্স উইথ প্রেসক্রাইবিং রাইট, কোনোখানে অন্য কোনো স্তরের
স্তরের ডাক্তার। তো আমরা যদি ইয়ে করি, আমরা যদি এই নিচের স্তরের এবং মাঝখানের স্তরের স্বাস্থ্যকর্মীদের যদি তৈরি করি, তাহলেই সমস্ত মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। তো এটা নিয়ে আমাদের কাজ আছে, আমাদের পরিষ্কার বক্তব্য আছে যে আমরা মনে করি যে গ্রামীণ যে চিকিৎসক, মানে আমরা বলতে আমার সংগঠন শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের সবাই এটাতে হয়তো একমত নন। শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ মনে করে যে এই গ্রামীণ চিকিৎসকদের বৈজ্ঞানিক শিক্ষা দিয়ে তাদের করে যদি প্রাইমারি হেলথ কেয়ারের যে নেটওয়ার্ক তার মধ্যে আনা হয়, এবং তারা যদি ডাক্তারের সুপারভিশনে, প্রাইমারি হেলথ সেন্টারের ডাক্তারের সুপারভিশনে কাজ করে, তাহলে মানুষের উপকার হবে। আর এর পাশাপাশি আমরা আরেকটা যেটা কাজ করি সেটা হলো, আমরা একটা ওই গণ আন্দোলন গণসংগঠনের লোকেদের মানে যারা কর্মীরা যারা প্রাইমারি কেয়ার গিভার হিসেবে তো তৈরি হতে চান, তাদের জন্য আমরা 2 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম চালাই। যদিও সেই ট্রেনিং প্রোগ্রামের পরে আমরা কোনো সার্টিফিকেট দিতে পারি না। আমাদের দেশের আইন অনুযায়ী এমবিবিএস পাস না করলে কোনো মডার্ন মেডিসিন লেখা যায় না। এই বিষয়ে আমি বিদ্যুৎ বাবু এবং অভিজিৎকে অনুরোধ করব পরে আরেকটি অনুষ্ঠান করার, যাতে আমরা গ্রামের চিকিৎসা পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আবার আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য, বক্তব্য রাখার জন্য এবং আপনার সময়ের জন্য। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।